হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জিকের ঝুলির 40 নম্বর পর্বে সকলকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, প্রতিদিন সকাল 8টাতে আমরা এই পর্বটি দুর্দান্ত প্র্যাকটিসের জন্য করছি TWS একাডেমিতে। যারা প্রতিদিন ক্লাসটি দেখছো তাদের সকলকে বলবো ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে দেবে, ক্লাসে তোমার উপস্থিতি জানিয়ে দেবে এবং বন্ধুদের কাছে একটু ক্লাসটি শেয়ার করে দেবে যাতে তারাও ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। চলো প্রথম প্রশ্নে আসবো। খুবই দ্রুত আজকের আমরা প্রশ্ন উত্তর কমপ্লিট করব। আজকে আমরা একটু দ্রুত বেশি বেশি প্রশ্ন করার চেষ্টা করব প্র্যাকটিস ক্লাসে। প্রথম প্রশ্ন, তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? ভারতে প্রায় 573টিরও বেশি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটাকে বলা হয়ে থাকে। সো এর মধ্যে তৃষ্ণা হচ্ছে একটা বন্যপ্রাণী অভয়ারণ্য। আমাদের পশ্চিমবঙ্গে অনেক বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, সুন্দরবন, জোরফুকরি, তারপরে তোমার সেঞ্চল, দেন হচ্ছে তোমার লোথিয়ান আইল্যান্ড, বেথুয়া ডহরি, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য, তাই না? বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য। তো এই সমস্ত বন্যপ্রাণী অভয়ারণ্য আছে আমাদের পশ্চিমবঙ্গে। তো তৃষ্ণা একটা বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের। তো এখানে তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে অবস্থিত, নর্থ ইস্টের একটা রাজ্য, সেখানে এটা অবস্থিত। লীলাবতী গ্রন্থটি কে রচনা করেন? লীলাবতী গ্রন্থ, এই গ্রন্থটি হচ্ছে একটি গণিত বিষয়ক গ্রন্থ। এটা কি বিষয়ক গ্রন্থ? গণিত বিষয়ক গ্রন্থ, ম্যাথামেটিক্সের উপর লিখিত একটা গ্রন্থ। আর এবং এই গ্রন্থটির উপর ভিত্তি করে বর্তমানে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে গণিত ক্ষেত্রে, লীলাবতী অ্যাওয়ার্ড। মনে রাখবে, লীলাবতী অ্যাওয়ার্ড, তারপরে অ্যাবেল অ্যাওয়ার্ড, এই সমস্ত অ্যাওয়ার্ডগুলো গণিত ক্ষেত্রে দেওয়া হয়। সো এই লীলাবতী একটা গ্রন্থ, এই গ্রন্থটা গণিত বিষয়ক গ্রন্থ। এটা রচয়িতা কে? বিভিন্ন এখানে লেখক এবং বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের, বিভিন্ন পণ্ডিতদের নাম এখানে দেওয়া আছে। বাণভট্ট, আর্যভট্ট, বরাহমিহির, দ্বিতীয় ভাস্কর। তো রাইট অ্যান্সার হবে দ্বিতীয় ভাস্কর, ইনি লীলাবতী গ্রন্থটি রচনা করেছিলেন। কোন নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত? সুরাট, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুরাটকে আমরা বলে থাকি ডায়মন্ড ক্যাপিটাল, আমাদের ভারতের ডায়মন্ড ক্যাপিটাল হিসাবে এটাকে জানা হয়। সো এই সুরাট শহরটি কোথায় আছে? এটা গুজরাট রাজ্যে আছে, গুজরাট রাজ্যে আছে। গুজরাটের উপর দিয়ে যে সমস্ত নদীগুলি গেছে, কি কি নদী? নর্মদা গেছে, তাপ্তি গেছে, সবরমতী গেছে। এই নদী, এগুলি হচ্ছে সবই পশ্চিম বাহিনী নদী। 3টে নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এবং এই 3টে নদী এখান দিয়ে প্রবাহিত হয়েছে, এক্সেপ্ট শুধুমাত্র এখানে কৃষ্ণা নদীটা কিন্তু দক্ষিণ ভারতের একটা নদী। সো এই 3টের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তো এখানে রাইট অ্যান্সার আমরা কোনটা করব? সঠিক উত্তর হবে সবরমতী নাকি তাপ্তি নাকি নর্মদা। রাইট অ্যান্সার হবে তাপ্তির তীরে কিন্তু সুরাট শহরটি অবস্থিত। তাপ্তির তীরে, সবরমতীর তীরে, সবরমতীর তীরে বিখ্যাত গুজরাটের দুটি শহর। গুজরাটের মানে সব থেকে বড় শহর যেটার নাম হচ্ছে আহমেদাবাদ শহর, সেটা অবস্থিত। তাছাড়া আরেকটা শহর, গুজরাটের রাজধানী শহর গান্ধীনগর, এটাও কিন্তু অবস্থিত এই সবরমতীর তীরে। প্রমাণ চাপের মান কত? বায়ুমণ্ডলের প্রমাণ চাপের মান কত? চাপ, চাপ এটা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? টরিসলির আবিষ্কৃত ব্যারোমিটার, ব্যারোমিটার এর সাহায্যে। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা যায়। আর ব্যারোমিটারের আবিষ্কর্তাকে? ব্যারোমিটারের আবিষ্কর্তা হচ্ছে টরিসলি। এখানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ ভূপৃষ্ঠে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বায়ুর চাপ কত? সেটা হচ্ছে 1013.25 মিলিবার। মিলিবার এককের সাহায্যে মনে রাখবে চাপকে কিন্তু পরিমাপ করা যায়। মিলিবার একক হচ্ছে চাপের পরিমাপের একটা একক। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 1013.25 মিলিবার। কুম্ভ মেলা নিচের কোথায় অনুষ্ঠিত হয় না? একটা নাবাচক প্রশ্ন, এসএসসি সিজিএল এই প্রশ্নটা এসেছিল তোমাদের। কুম্ভ মেলা প্রিভিয়াস ইয়ারে বিভিন্নবার এই ধরনের প্রশ্ন এসে থাকে। কুম্ভ মেলা ওয়ান অফ দ্য লার্জেস্ট আমাদের ভারতের একটা মেলা। এই মেলাটা কোথায় অনুষ্ঠিত হয় না? এই মেলাটা মনে রাখবে 4টি শহরে অনুষ্ঠিত হয়, ভারতের প্রধান 4টি শহরে অনুষ্ঠিত হয়। প্রতি 6 বছর অন্তর, 6 বছর
অন্তর এই মেলাটার অর্ধকুম্ভ মেলা আয়োজিত হয়? কুম্ভ মেলা আয়োজিত হয় এবং প্রতি 12 বছর অন্তর 12 বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয়। ওকে, সো এটা আয়োজিত হয়ে থাকে ভারতের 4টি শহরে। কি কি শহরে? একটি হচ্ছে এলাহাবাদ শহর, বা এটা বর্তমানে এলাহাবাদ নেই, এই নামটা চেঞ্জ হয়ে গেছে। এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, ওখানে এইভাবে নামটা দেওয়া ছিল, অনেক আগের কোশ্চেন ছিল। এলাহাবাদটা চেঞ্জ হয়ে বর্তমানে হয়েছে প্রয়াগরাজ, যেখানে গঙ্গা ও যমুনা মিলিত হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এটা হচ্ছে একটা শহর। উজ্জয়িন শহর একটা শহর, হরিদ্বার একটা শহর। 3টি শহর আমরা এখানে পেলাম। পুরী শহরটাতে কিন্তু আয়োজিত হয় না, উড়িষ্যার পুরী, এখানে কিন্তু কুম্ভ মেলা আয়োজিত হয় না। তাহলে আরেকটি কোন শহর? আরেকটি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক শহর। নাসিক ত্রিম্বক, নাসিক শহরে কিন্তু আরেকটা শহর। এই 4টি টোটাল শহরে কুম্ভ মেলা আয়োজিত হয়ে থাকে। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বেঙ্গল কেমিক্যালস, বেঙ্গল কেমিক্যালস বা এটার পুরো নাম ছিল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস বলা হতো এটা, যেটা কেমিক্যাল প্রস্তুত করে থাকতো। এই বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1901 সালে কলকাতাতে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতাতে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা হয়েছিল। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্ল চন্দ্র রায়, বিজ্ঞানী ছিলেন ভারতের একজন তিনি। সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি? ক্লোরোফিলটা কি? এটা একটা রঞ্জক, তাই না? ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল, ক্লোরোফিলের কাজ কি? সালোক সংশ্লেষে উদ্ভিদে সালোক সংশ্লেষণের সময় ক্লোরোফিলের কাজ হচ্ছে কি, এটা সূর্যের আলো শোষণ করে থাকে। আলোর উপস্থিতিতেই তো সালোক সংশ্লেষণ হয়ে থাকে। তো ক্লোরোফিলের ভূমিকা হচ্ছে আলোটাকে শোষণ করা। এটা সবুজ পত্ররন্ধ্রে বা সবুজ পাতাতে দেখতে পাওয়া যায়। কোন দল জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 পুরুষদের শিরোপা জিতেছে? খো খো চ্যাম্পিয়নশিপ, এই চ্যাম্পিয়নশিপটি 2023-24 সালে পুরুষ শিরোপা জিতেছে কোন রাজ্য আমাদের ভারতের মধ্যে? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র রাজ্য। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, নিচের কোন রাজ্যে কোন বছরে কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল? কাকোরি ষড়যন্ত্র মামলা, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান এর মতো ব্যক্তিরা কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিল। আমরা জানি কাকোরি ষড়যন্ত্র মামলাটা হচ্ছে কি, এটা একটা রেল ডাকাতিকে কেন্দ্র করে হয়েছিল। কাকোরি ওই অঞ্চলে একটা রেল ডাকাতি করা হয়েছিল, সেই রেল ডাকাতির উপরে ভিত্তি করে কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়। এই রেল ডাকাতিটা কবে করা হয়েছিল? এটা করা হয়েছিল 1925 সালে রেল ডাকাতিটা, এবং এরপরেই কিন্তু কাকোরি ষড়যন্ত্র মামলাটা শুরু হয়েছিল। প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়? শীতকালীন অলিম্পিক প্রথম কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, অলিম্পিকের ইতিহাস সেই পুরো একদম প্রাচীন যুগে 776 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়ে থাকে অলিম্পিকের ইতিহাসে প্রথম প্রাচীন অলিম্পিক গ্রিসে শুরু হয়েছিল। পরবর্তীতে ব্যারেন পিয়ের দা কুবার্তিন নামক একজন ব্যক্তির উদ্যোগে 1896 প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয়। এটা হচ্ছে আধুনিক অলিম্পিক শুরু হয়, এবং এই অলিম্পিকটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে গ্রিসেই হয়েছিল, গ্রিসে আয়োজিত হয়েছিল। সো আধুনিক যে অলিম্পিক, গ্রীষ্মকালীন অলিম্পিক, সেটা শুরু হয়েছিল 1896, এবং সর্বশেষ 2020-তে এই অলিম্পিকটা আমরা দেখেছি কোথায় আয়োজিত হয়েছিল? টোকিওতে আয়োজিত হয়েছিল, এবং 2024 এই বছরে আয়োজিত হবে
প্যারিসে কয়েকদিন মাত্র আর বাকি, প্যারিসে কিন্তু আয়োজিত হতে চলেছে গ্রীষ্মকালীন অলিম্পিক। এবারে আমরা আসবো উইন্টার অলিম্পিক, শীতকালীন অলিম্পিক। শীতকালীন অলিম্পিকের ইতিহাস যদি ঘাটা যায়, 1924 প্রথম খেলা হয়। প্রথম 1924 সালে শীতকালীন অলিম্পিক খেলা হয়েছিল। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল ফ্রান্সে। ফ্রান্স দেশ কিন্তু প্রথম এই অলিম্পিকটা চ্যামনিক্স নামক একটি প্রদেশে আয়োজিত করেছিল। এবারে দেখো এই অলিম্পিকটার আমরা যদি বর্তমানে বলে থাকি, এই অলিম্পিকটা প্রতি 4 বছর অন্তরই কিন্তু আয়োজিত হয়। সর্বশেষ হয়েছিল 2022 উইন্টার অলিম্পিক। আমি এখানে WO দিয়ে প্রকাশ করছি। উইন্টার অলিম্পিক সর্বশেষ হয়েছিল কোথায়? সেটা হচ্ছে বেইজিং, চীনে। বেইজিং যেটা ছিল চীন দেশে, সেখানে আয়োজিত হয়েছিল সর্বশেষ অলিম্পিক। এবং এর পরে উইন্টার অলিম্পিক 2026 আবার আয়োজিত হবে। 2026 উইন্টার অলিম্পিক আয়োজিত হবে। এটা কোথায় হবে? এটা হবে কোথায়? এটা হবে মিলান শহরে। মিলান শহর। মিলান শহরটা কোথায়? এটা ইটালিতে অবস্থিত। ইতালির মিলান শহরে এটা আয়োজিত হবে। নেক্সট, আজকের হোমওয়ার্ক তোমাদের, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? সকলে এটা কমেন্ট করে জানিয়ে যাবে। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? অবশ্যই আশা করবো তোমরা সকলে এটা সঠিক উত্তর করে যাবে। নেক্সট, চাপচরকুট উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে, চাপচরকুট উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা হচ্ছে নর্থ ইস্টের অপর একটি রাজ্য, মিজোরাম রাজ্যে পালন করা হয়। এটা হচ্ছে মিজোরামের নববর্ষ। ওখানকার বছরের প্রথম দিনটাকে বলা হয়ে থাকে চাপচরকুট। কোন রাজ্যের স্কুল পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI অন্তর্ভুক্ত করেছে? কোন রাজ্য, ভারতের কোন রাজ্য প্রথম AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে? সঠিক উত্তর হবে কেরালা রাজ্য। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? বাংলা গদ্যের জনক হিসাবে কে পরিচিত? বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে আমরা বাংলার গদ্যের জনক বলে জানি। হ্যালোজেনের বাইরের কক্ষে পাওয়া ইলেকট্রনের সংখ্যা কত? হ্যালোজেন যে মৌলগুলো হয়ে থাকে তার বাইরের কক্ষে কতগুলি সংখ্যক ইলেকট্রন পাওয়া যায়? দেখো হ্যালোজেন মৌলগুলো আমরা কোথায় পাই? এগুলো পাই 18তে নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে নোবেল গ্যাস। এগুলো হচ্ছে 18 শ্রেণীতে পাওয়া যায়। এদের যোজ্যতা শূন্য। শূন্য মানে কি? যোজ্যতা শূন্য মানে ইলেকট্রনের কক্ষটা হয় ফুল থাকে, পুরো মানে বাইরের কক্ষের ইলেকট্রন কক্ষটা পুরোপুরি ফুল থাকে, এই কারণে এদের যোজ্যতা কম। যোজ্যতা বলতে কি বলতো? যোজ্যতা বলতে সাধারণত বোঝানো হয় যতটা পরিমাণে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে তার বাইরের কক্ষটা ফুল হয়ে যাবে, মানে 8টা ইলেকট্রন সম্পূর্ণ হয়ে যাবে, সেটাকে বলা হয়ে থাকে যোজ্যতা। সো এখানে ইলেকট্রন সংখ্যা 7টি করে কোথায় পাওয়া যায়? হ্যালোজেন মৌলের ইলেকট্রন সংখ্যা কতগুলি হয়? 7টি করে। যেমন একটা উদাহরণ তোমরা নিতে পারো, যেমন হচ্ছে ফ্লুরিনের বাইরের কক্ষে আমরা যদি দেখি, ফ্লুরিনের একদম কাছের কে কক্ষে কতগুলি থাকে? তাতে 2টো থাকবে। প্রথম কক্ষে আমরা জানি 2টো ইলেকট্রন থাকে, পরের কক্ষগুলিতে থাকে সর্বোচ্চ 8টি করে কিন্তু ইলেকট্রন থাকতে পারে। 8 আর 2 10 এখানে হচ্ছে, কিন্তু ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাই তো? ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। তাহলে একটা কম হচ্ছে, অর্থাৎ বাইরের কক্ষে কিন্তু 7টা ইলেকট্রন থাকবে, 8টা নয়। এই কারণে এখানে এদের 7টা হচ্ছে, যে যোজ্যতা 1 হলে কিন্তু এরা চলে যাবে পরের কক্ষে বা নোবেল গ্যাসের মধ্যে চলে যেতে পারতো।
এছাড়া ধরো আরো একটা উদাহরণ তুমি নিতে পারো, ক্লোরিন একটা তোমার হচ্ছে উদাহরণ হতে পারে। ক্লোরিনের প্রথম কক্ষে কতগুলি থাকে? ক্লোরিনের প্রথম কক্ষে 2টি। পরের কক্ষে কতগুলি থাকবে? পরের কক্ষে থাকবে কতগুলি? 8টি থাকবে। 8 আর 2 10। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে পুরো বাইরের কক্ষে কয়টি থাকবে? 7টি থাকবে। এইভাবে কিন্তু তোমরা ব্রোমিন, আয়োডিন এই সমস্ত মৌলগুলোকেও দেখতে পারো। ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন এগুলো হচ্ছে এক একটি কিন্তু 17 নম্বর শ্রেণীর মধ্যে থাকা হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলো আছে 17 নম্বর শ্রেণীতে। হ্যালোজেন মৌলগুলি কোথায় থাকে? 17 নম্বর শ্রেণীতে এগুলো পাওয়া যায়। ভারতে রাজস্ব নীতি প্রণয়ন করে কে? কোন সংস্থা ভারতে রাজস্ব নীতিটাকে প্রণয়ন করে থাকে? রাইট আনসার হবে অর্থমন্ত্রক, ভারতের অর্থমন্ত্রক। দেয়ার স্টুডেন্টস, স্পেশাল অফার TWS একাডেমির পক্ষ থেকে বর্তমানে আমাদের কাছে বিভিন্ন ব্যাচ আছে, যে সমস্ত ব্যাচের মধ্যে ভর্তি হয়ে তোমরা সেরা চাকরির প্রস্তুতি আমাদের কাছ থেকে নিতে পারো। এখানে TWS একাডেমিতে পশ্চিমবঙ্গের সেরা চাকরির প্রস্তুতি করানো হয়ে থাকে। সমস্ত ক্লাসগুলো তোমাদের যতটুকু বলা হয় ক্লাস দেওয়ার কথা সমস্ত ক্লাসগুলোকে ফুলফিল করা হয়। মক টেস্টের ব্যবস্থা আছে, PDF পাওয়া এবং অন্যান্য বিভিন্ন ফিচার্স আমাদের এখানে আছে, সেগুলোর মধ্য দিয়ে তোমরা ক্লাসে যুক্ত হতে পারো। যুক্ত হলে তোমরা ক্লাসে আমাদের TWS একাডেমিকে ডাউনলোড করতে হবে। তোমাদের TWS একাডেমি অ্যাপটাকে প্রথমে ডাউনলোড করতে হবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে TWS একাডেমি সার্চ করতে পারো, অথবা তোমরা www.twsacademy.in এ সার্চ করে সেখান থেকে আমাদের ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারো। অবশ্যই তোমরা TWS একাডেমিটিকে ডাউনলোড করবে এবং সেখান থেকে ভর্তি হয়ে যাবে আমাদের ব্যাচে। পরের প্রশ্ন, ভারতের আদমশুমারি 2011 সর্বশেষ, সেই অনুযায়ী নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত সেক্স রেশিও রয়েছে? সর্বাধিক হাইয়েস্ট সেক্স রেশিও কোথায় আছে? সর্বাধিক লিঙ্গানুপাত আছে কোথায়? সেটা হচ্ছে পুদুচেরিতে, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে। আচ্ছা, সর্বনিম্ন কোথায় বলো তো? সর্বনিম্নটা একটু বলে ফেলো তো। সর্বনিম্নতা হচ্ছে দাদরা নগর হাভেলি। নগর হাভেলি ও এবং দমন ও দিউ, এটা কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল। দমন ও দিউ এই কেন্দ্রশাসিত অঞ্চলটি কিন্তু সর্বনিম্ন লিঙ্গ বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, রাজ্যগুলির ভেতর সর্বোচ্চ কোথায় বলো তো? রাজ্যের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি সর্বোচ্চ লিঙ্গ অনুপাত কোথায়? সর্বোচ্চ লিঙ্গ অনুপাত কোথায় আর সর্বনিম্ন কোথায়? বলে ফেলো। সর্বোচ্চ কোথায়? এটা হচ্ছে কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত আছে। আর সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন হচ্ছে কোথায়? সেটা হরিয়ানা রাজ্যে। এটা আবার বিহার যেন কেউ করে দিও না, বিহারটা লিটারেসির ক্ষেত্রে। ওকে, নেক্সট, অখিল ভারতীয় হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করে? অখিল ভারতীয় হিন্দু মহাসভা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর প্রতিষ্ঠাতা ছিলেন মদন মোহন মালব্য। 1915 সালে প্রথম অখিল ভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে কুকা আন্দোলন শুরু করেছিলেন? কুকা আন্দোলন, এই আন্দোলনটা কে শুরু করেছিলেন? এই আন্দোলনটা কবে কোথায় হয়েছিল বলো তো? বলে ফেলো। কুকা আন্দোলনটা কবে কোথায় হয়েছিল? কুকা আন্দোলনটা হয়েছিল 1872 সালে। 1872 সালে কুকা আন্দোলনটা হয়েছিল। কুকা আন্দোলনটা কোথায় সংগঠিত হয়েছিল? এটা হয়েছিল পাঞ্জাবে। পাঞ্জাবে হয় এই আন্দোলনটা। এই আন্দোলনটার শুরু কে করেছিলেন বা এই আন্দোলনটার প্রধান কে ছিলেন? তিনি হচ্ছেন বাবা রাম সিং। রাম সিং ছিলেন এই আন্দোলন এর
প্রতিষ্ঠাতা বা রাম সিং শুরু করেছিলেন এই আন্দোলন। আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটা 3বার নোবেল পুরস্কার পেয়েছে। এটা আমি তোমাদের বলেছিলাম হয়তো অন্য একদিনের ক্লাসে। এই সংগঠনটা কিন্তু 3বার নোবেল পুরস্কার পেয়েছে, যেটা নোবেল ইতিহাসে সর্বোচ্চ, 3টেই শান্তিতে। এই আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি স্বেচ্ছাসেবী সংগঠনটির সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর কোথায় তার আগে একটু জেনে রাখো, এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1863 সালে। একজন ব্যক্তির নাম হচ্ছে অ্যারি দুন। ইনি একজন ফরাসি ব্যক্তি ছিলেন, একজন সুইস ব্যক্তি ছিলেন। তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এই আন্তর্জাতিক সোসাইটিটি কোথায় সদর দপ্তরের? এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আর জেনেভা শহরটি কোথায়? জেনেভা আছে সুইজারল্যান্ডে। জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের শহর। রাইট অ্যান্সার হবে জেনেভা। ভারতীয় সংবিধানের আত্মা কোনটি? ভারতীয় সংবিধানের সোল বা আত্মা কোনটি? কোনটিকে বলা হয়? প্রস্তাবনাকে আত্মা বলা হয়। কে বলেছেন প্রস্তাবনাকে আত্মা বলেছেন? কে? ভারতের সংবিধানের ঠাকুরদাস ভার্গব, তাই না? ঠাকুরদাস ভার্গব তিনি বলেছেন ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা। ভারতীয় সংবাদপত্রের ত্রাণকর্তা বলা হয় কাকে? সংবাদপত্রের ত্রাণকর্তা বা লিবারেটর অফ প্রেস। লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়ে থাকে? সংবাদপত্রের মুক্তিদাতা বা সংবাদপত্রের ত্রাণকর্তা বলা হয়ে থাকে কাকে? সেটা হচ্ছে চার্লস মেটাকাফেকে বলা হয়ে থাকে সংবাদপত্রের মুক্তিদাতা। মধুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। জাতীয় উদ্যানগুলির মধ্য থেকে বিভিন্ন ভারতে বর্তমানে 106টি জাতীয় উদ্যান আছে, তার মধ্যে মধুমালাই জাতীয় উদ্যানটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জাতীয় উদ্যান মনে রাখার জন্য, বা এই চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। মধুমালাই জাতীয় উদ্যানটি কোন রাজ্যে আছে? এটা আছে তামিলনাড়ু রাজ্যতে। ওকে, কাতারের রাজধানী কি? কাতার, যেখানে 2022 সালে বিশ্বকাপ হয়েছিল, ফুটবল বিশ্বকাপ, সেই কাতার দেশের রাজধানী কি? কাতার দেশটা এটা একটা ছোট্ট কান্ট্রি, মিডল ইস্ট আরাবিয়ান পেনিনসুলা অঞ্চলে অবস্থিত। এই কান্ট্রিটির রাজধানী কি? কাতারের রাজধানী হচ্ছে দোহা। দোহা হচ্ছে কাতারের রাজধানী। ওকে, আচ্ছা, কাতারের মুদ্রার নাম কি একটু বলে ফেলো তো, পরীক্ষায় কিন্তু আসতে পারে। কাতারের মুদ্রার নাম কি? সৌদি আরবের মুদ্রা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। কাতারের মুদ্রার নাম কি? কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। কাতারি রিয়াল হচ্ছে কাতারের মুদ্রার নাম। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গ রাজ্যের রূপকার কাকে বলা হয়ে থাকে? পশ্চিমবঙ্গ রাজ্যের রূপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। ডক্টর বিধানচন্দ্র রায়, তাকে বলা হয় রূপকার। তিনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সেকেন্ড মুখ্যমন্ত্রী। আইনস্টাইন নোবেল পুরস্কারে ভূষিত হন কিসের জন্য? অ্যালবার্ট আইনস্টাইনকে 1921 সালে পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয়। ইনি কোন ক্ষেত্রে নোবেল পেয়েছিলেন? তিনি হচ্ছেন আলোক তড়িৎ প্রভাবের তত্ত্বের জন্য পেয়েছিলেন।
নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের সাথে মায়ানমার তার সীমানা ভাগ করে না? ভারতের মায়ানমারের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি আছে, মায়ানমারের সাথে আছে ভুটান, নেপাল, তারপরে পাকিস্তান, চীন, এদের সাথে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে ভারত। তো এর মধ্যে মায়ানমার এই রাজ্যটা কোন দিকে অবস্থিত? ভারতের পূর্ব দিকে অবস্থিত। নর্থ ইস্টের অনেকগুলো রাজ্যের সঙ্গে এটা সীমানা আছে, যেমন একটা রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ আছে, নাগাল্যান্ড আছে, তারপরে আছে তোমার মিজোরামের সঙ্গে সম্ভবত সিকিমের সাথে নেই, মিজোরামের সাথে আছে, সিকিমের সঙ্গে সীমানা নেই। এছাড়া আরো একটা রাজ্যের সঙ্গে সীমানা আছে অরুণাচল প্রদেশ, যার সাথে মায়ানমারের দীর্ঘ সীমানা আছে। ওকে, নেক্সট প্রশ্ন। কারাকোরাম পর্বতশ্রেণী নিম্নের কোন বিভাগের অন্তর্গত? কারাকোরাম পর্বতশ্রেণী, যেখানে কডাইন আস্টিন বা K2 অবস্থিত, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 অবস্থিত কোথায়? কারাকোরাম পর্বতশ্রেণীতে। এটাকে কৃষ্ণগিরি পর্বত বলা হয়, কৃষ্ণগিরি বলা হয়ে থাকে এই পর্বতশ্রেণীটাকে। এই পর্বতশ্রেণীটি কোন বিভাগে আছে? হিমালয়ের বিভিন্ন ভাগ এখানে আছে, হিমালয়ের তেতিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, আর হিমালয়ের একদমই দক্ষিণে অবস্থিত শিবালিক হিমালয়। তেতিস হিমালয় হিমালয়ের উচ্চ অংশ। এই হিমালয়টা হচ্ছে হিমালয়ের একদমই একদমই উপরে অবস্থিত, মানে একদমই উত্তরের দিকে অবস্থিত। এটাইতেই কিন্তু অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণী। নিম্নের কোন অঙ্গকে এক ধরনের ব্লাড ব্যাংক বলা হয়? ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে কোন অঙ্গাণুটিকে? এটা বলা হয় প্লীহাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? 1885 সালে প্রতিষ্ঠা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? A.O. হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন এর প্রতিষ্ঠাতা। বর্তমানে বিশ্বের 1 নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় কে? টেনিস তারকাদের মধ্যে 1 নম্বর পুরুষ টেনিস তারকা কে? জানিক সিনার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং ড্যানিল মেদভেদেভ। রাইট অ্যান্সারটা করে ফেলো সকলে। পুরুষ 1 নম্বর টেনিস তারকা কে? তিনি হচ্ছেন জানিক সিনার। জানিক সিনার একজন ইটালিয়ান, ইতালীয় তারকা, টেনিস তারকা। ওকে, ইনি 2024-এ অস্ট্রেলিয়া ওপেন উইনার। অস্ট্রেলিয়া ওপেন বিজয়ী হয়েছিলেন এবং বর্তমানে উইম্বলডন ওপেনটা চলছে, এটাতে কে চ্যাম্পিয়ন হয় দেখা যাক। ওকে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। ডিয়ার স্টুডেন্টস, ফাউন্ডেশন 3.0 ব্যাচ তোমরা যদি নিতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই চেক আউট করো। সেখানে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ একদমই তোমাদের বিষয়ভিত্তিক ক্লাস সেখানে দেওয়া হবে। সমস্ত পরীক্ষার জন্য তোমাদের কিন্তু হেল্পফুল হবে এই ক্লাসটি। ওকে, ভালো থাকবে সকলে। আর যদি আলাদা করে কেউ জিকে জিএস এর ফাউন্ডেশন ব্যাচ নিতে চাও তাহলে সুপার হিরো ব্যাচ আছে আমাদের TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো, সেখানে অনেক কিছু আছে। অ্যাপটি ডাউনলোড না করলে তোমরা বুঝতে পারবে না কি কি ফিচার্স আছে। একদমই ইজি টু ইউজ করা, একদমই ইজি। সেটাতে তোমরা অনেক ফ্রি মক টেস্টও দিতে পারবে। তো ডাউনলোড করে রাখো সকলে ফোনে TWS একাডেমি অ্যাপটিকে। ভালো থাকবে সকলে। শেষ করছি আজকের ক্লাসটি। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।